পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই তরুণ প্রজন্মের সমস্যা ও সমাধান। এই বইটিতে 28টি কেস স্টাডির মাধ্যমে মহারাজ তরুণ প্রজন্মের সমস্যা এবং তার সমাধানের পথ দেখিয়েছেন। আজকে আমরা পড়ছি তৃতীয় অধ্যায়, যেখানে হতাশাকে অতিক্রম করা যায় কিভাবে সেই বিষয়ে মহারাজ জানিয়েছেন। জয়েন্ট এন্ট্রান্সে চান্স না পেয়ে সিদ্ধার্থ ভেঙে পড়েছে। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছে ডাক্তার হওয়ার। স্কুলের শেষ ক্লাসে পড়তে পড়তে ফাইনাল পরীক্ষার জন্য যেমন খেটেছে, তেমনি টিউটোরিয়াল ক্লাসে গিয়ে জয়েন্ট এন্ট্রান্সের জন্য রীতিমতো প্রস্তুতি চালিয়েছিল। বাড়িতে মা বাবা সবসময়ই উৎসাহ দিয়েছেন। সহপাঠী কয়েকজন তারই মতন ডাক্তার হতে চায়। সবাই মিলে একসাথে তৈরি হয়েছে পরীক্ষার জন্য। পছন্দের মেডিকেল কলেজে ওরা সবাই একসঙ্গে পড়তে যায়। MBBS করে কে কোন বিষয়ে স্পেশালাইজ করবে এই নিয়েও মাঝে মাঝে আলোচনা করে তারা। সিদ্ধার্থ তাউড়ে মুম্বাইতে থাকে। ডাক্তারি পেশাকে ঘিরে অনেক স্বপ্ন তার। MD করে আমেরিকায় যাবে, আরও কিছু ডিগ্রি ডিপ্লোমা নিতে। দেশে আজ অনেক MD বলে অতিরিক্ত শিক্ষা দরকার ওপরে ওঠার। আবার কখনো ভাবে MS করে সার্জন হওয়ার। এই সিদ্ধার্থ হতভম্ব হয়ে গেল চান্স না পেয়ে, অথচ পরীক্ষা সে ভালোই দিয়েছে। আশা ছিল সফল হবে। সে বুঝতে পারছে না এখন কি করবে। সবচেয়ে লজ্জার কথা, তার বন্ধুরা সবাই চান্স পেয়ে গেছে, একা সিদ্ধার্থই ব্যর্থ। এতদিনের স্বপ্ন ভেঙে গেল। এর ওপর লজ্জা, বন্ধুরা সবাই সফল, শুধু সেই চান্স পায়নি। খবরটা পাওয়ার পর সে যেন পাথর হয়ে গেল। মা বাবা সান্ত্বনা দিয়ে অনেক কথা বলছেন, কিন্তু তার কানে কিচ্ছু যাচ্ছে না। খেতে বসে সামান্য খেয়েই উঠে যায়, রাতে ঘুম আসছে না, মনটা স্তব্ধ হয়ে গেছে। এমন আঘাত যে সে কিচ্ছু ভাবতে পারছে না। বাড়িতে নিজের ঘরে সে একা বসে থাকে। বাবা বলছেন বাইরে একটু বেরিয়ে আসতে, মা নানাভাবে বোঝাচ্ছেন, বন্ধু জয়ন্ত এসে উৎসাহ দেওয়ার চেষ্টা করছে, অনেকে নানান যুক্তি দেখাচ্ছে হতাশা কাটিয়ে ওঠার কথা। হতাশা এবং লজ্জা সিদ্ধার্থকে কুড়ে কুড়ে খাচ্ছে। সান্ত্বনা এবং উৎসাহের কথা শোনাচ্ছে অনেকেই, কিন্তু নেতিবাচক চিন্তার ওপরে সে আর উঠতে পারছে না। একবার ভাবছে আত্মহত্যার কথা, কিন্তু সেই সাহসও তার নেই। চোখের সামনে অন্ধকার, ভবিষ্যৎ বলে আর কিচ্ছু রইল না। কি করবে সে এখন? MBSc পড়ার মামুলি পথেই সে যাবে? একবার রাগ হচ্ছে শিক্ষা ব্যবস্থার কর্তৃপক্ষের ওপর। পার্শিয়ালিটি করে নিশ্চয়ই অন্য ছাত্রদের বেশি নাম্বার দেওয়া হয়েছে। অসহায় লাগছে নিজেকে। কিছুই তো করতে পারা যাবে না। রাজনীতির উঁচু স্তরগুলিতে তো এত বেশি দুর্নীতি। ভালো মানুষেরা, সৎ লোকেরা এই সমাজে টিকতেই তো পারছে না। প্রতিবেশী মিস্টার যোশীর কাছে সিদ্ধার্থকে নিয়ে গেলেন তার বাবা। খুলে বললেন সমস্ত। মিস্টার যোশী বললেন সিদ্ধার্থকে, তুমি যদি রাজি থাকো আমার সঙ্গে আলোচনা করতে, তবেই আমি তোমার সঙ্গে কথা বলবো। নিজে থেকে কোনো সাজেশন দিতে আমি তোমাকে চাই না, তোমার ওপর কিছু চাপিয়ে দিতে আমি চাই না। সিদ্ধার্থ মাথা নিচু করে তার কথা শুনছিল। বলল, কি আলোচনা করব বলুন? এখন তো সব শেষ হয়ে গেল, আর তো চান্স পাবো না। বেশ তো, তুমি যদি না চাও তবে আমি তোমায় কিচ্ছু বলবো না, মিস্টার যোশী বললেন। না, আপনি বলুন। মিস্টার যোশী হেসে বললেন, ঠিক আছে, কিন্তু তার আগে তুমি একটা কাজ করো তো, লম্বা শ্বাস নাও আর ছাড়ো, এভাবে কিছুক্ষণ করে দেখো। যোশী, আচ্ছা সিদ্ধার্থ, এবার বলো তো তোমার আসল সমস্যাটা কি? সিদ্ধার্থ, জীবনে ডাক্তার হতে পারবো না কখনো। যোশী, ডাক্তার হতে চাও কেন? সিদ্ধার্থ, এতে ভবিষ্যৎ খুব ভালো, ডাক্তারদের বেতন ভালো, তাছাড়া প্রাইভেট প্র্যাকটিস করা যায়, প্রচুর টাকা উপার্জনের সুযোগ আছে, এছাড়া মানুষের সেবাও করা যায়। যোশী, মানুষের সেবা করতে হলে ডাক্তার না হলেও চলে। মেধা পাটেকর, আন্না হাজারে, পাণ্ডুরং শাস্ত্রী, ইলা ভাট, এরা মহারাষ্ট্রের মানুষ এবং সমাজসেবক হিসাবে শুধু সর্বভারতীয় ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও এরা বিখ্যাত। এরা কেউই কিন্তু ডাক্তার নন। আর বেশি টাকার উপার্জন করা, এদেশের সবচেয়ে ধনী ব্যক্তিরা কিন্তু ডাক্তার নন, ব্যবসায়ী। অর্থাৎ তোমার মূল উদ্দেশ্য বা লক্ষ্য লাভে ডাক্তার হওয়া আবশ্যক নয়।
সিদ্ধার্থ: এটা কিন্তু আমার তো স্বপ্ন। যোশী: আমি স্বপ্নের নয়, বাস্তবের কথা বলছি। ডাক্তার না হয়েও তুমি তোমার অ্যাম্বিশন পূর্ণ করতে পারো। কিভাবে করবে, কি কি বিকল্প পথ আছে তোমার সামনে, এগুলো একটু চিন্তা করো। সিদ্ধার্থ: ইঞ্জিনিয়ারিং, পরে ম্যানেজমেন্ট করা, বায়োফার্মা করে রিসার্চ লাইনে যাওয়া, আইএএস কিংবা ফরেন সার্ভিস। যোশী: গতানুগতিক লাইনের বাইরে এসে এবার দেখো কী কী পথ আছে। জার্নালিজম করে টিভি চ্যানেল কিংবা বিদেশি মিডিয়া, এটা কি সম্ভব? সিদ্ধার্থ: হ্যাঁ, কিন্তু আমি তো সায়েন্সের ছাত্র। যোশী: বেশ তো, তবে স্পেস রিসার্চ লাইনে যেতে পারো। আচ্ছা, তুমি সায়েন্সের ছাত্র, এই কথাটার ওপর কেন জোর দিচ্ছ? তোমার পসিবিলিটিসের সম্ভাবনাগুলিকে দেখে, তাই তো? তাহলে তুমি সায়েন্স লাইনে দেখো, সায়েন্সের বাইরেও দেখো। সিদ্ধার্থ: হ্যাঁ, অনেক লাইন রয়েছে। যোশী: এবার বলো তুমি কি করবে? মেডিকেল লাইন পাওনি বলে কি দুঃখ পেতে থাকবে, অথবা নতুন পথের খোঁজ করবে? অতীতের ব্যর্থতা থেকে তুমি শিখতে পারো, কিন্তু অতীতকে মাথার ওপর বোঝা করে কি কোনো লাভ আছে? সিদ্ধার্থ: মানছি আপনার কথা, কিন্তু মনে দুঃখ তো থেকেই যাবে। যোশী: হ্যাঁ, থেকে যাবে, কারণ তুমি শেখোনি কীভাবে বেঁচে থাকতে হয়। অধিকাংশ মানুষই এই বিষয়টিকে এড়িয়ে যায়। জীবনের এক বড় সত্য হলো, সাফল্যের মতন ব্যর্থতাও জীবনের অঙ্গ। এই সত্যকে তুমি গ্রহণ করনি, এটা বুঝো। ব্যর্থতাকে তুমি এড়িয়ে যেতে চাও, মানতে চাও না। এটা অপরিণত মনের লক্ষণ। দুঃখ বারবার কেন আসে জীবনে? কারণ আমরা ব্যর্থতাকে জীবনের অঙ্গ বলে গ্রহণ করতে চাই না। আর যখনই এটা স্বীকার করবে মনের গভীর থেকে, তখন দেখতে পাবে যে সাফল্য ও ব্যর্থতায় তোমার মনে ভারসাম্য বজায় থাকবে। এটা একদিনের অভ্যাসে হবে না, তবে যতই তুমি অভ্যাস করবে, মনের ভারসাম্য বজায় রাখা ততটাই সহজ হয়ে যাবে তোমার পক্ষে। সিদ্ধার্থ: কিভাবে অভ্যাস করব? মেথডটা কি? কাল থেকেই আরম্ভ করব? যোশী: কাল নয়, আজই শুরু করো, এখনই। ভালো কাজ পোস্টপোন করতে নেই। এই মুহূর্তে তোমার মনে ব্যর্থতার ভারী বোঝা। অনুভব করো যে এই ব্যর্থতাই কিন্তু শেষ কথা নয়, এই লড়াই শেষ লড়াই নয়। তারপর ভাবো যে ভবিষ্যতেও বহুবার ব্যর্থতা আসতে পারে, কিন্তু হতাশ হলে তোমারই ক্ষতি। জীবনে সবসময় 2 আর 3 5 হয় না, 4 হতে পারে, 6ও হতে পারে, 100 হতে পারে, 1000 হতে পারে। কত হবে সেটা নির্ভর করবে তোমার ওপর। সিদ্ধার্থ: কিন্তু এটা অভ্যাসের টেকনিক কি? যোশী: এখনই 5 মিনিট চোখ বন্ধ করে ভাবতে থাকো এ কথা। এই ব্যর্থতাই শেষ কথা নয়, সাফল্যের মতন ব্যর্থতাও আসবে, যাবে। সমস্ত হৃদয় দিয়ে অনুভব করো, ভাবো যে ব্যর্থতাও ক্ষণস্থায়ী। অনুভব করেছো? এবার নিজের শ্বাস প্রশ্বাস অনুভব করতে থাকো। নাক দিয়ে বাতাস আসছে, আবার চলে যাচ্ছে। এরকম ব্যর্থতাও আসে, যায়। মিস্টার যোশীর টেকনিক লক্ষ্য করুন। সিদ্ধার্থের বাবা অনুরোধ করলেও মিস্টার যোশী সিদ্ধার্থকে সাজেশন দিতে বা গাইড করতে রাজি হলেন না। তিনি দেখতে চাইছিলেন সিদ্ধার্থ তার কথা শুনতে রাজি কিনা। সিদ্ধার্থ রাজি হলে তবেই তিনি বলতে শুরু করলেন, কিন্তু উপদেশ দিয়ে তিনি শুরু করলেন না। 1. কেউ যখন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, আবেগে অস্থির হয়ে যায় বা মনে হতাশা বা নৈরাশ্য আসে, তখন যুক্তি বা তর্ক দিয়ে তাকে বোঝাবার চেষ্টা করে লাভ নেই। এই সময় তার মনে কোনো লজিক কাজ করে না। কোনো বিশেষ কারণে তিনি মনের মধ্যে প্রচণ্ড চাপ অনুভব করছেন। আগে এই চাপ দূর করতে হয়, মনে সমতা ফিরিয়ে আনতে হয়। এজন্যই মিস্টার যোশী সিদ্ধার্থকে বলেছিলেন লম্বা শ্বাস নিতে এবং ছাড়তে কিছুক্ষণ ধরে। 2. সিদ্ধার্থের মন স্তব্ধ কিংবা কিংকর্তব্য বিমূঢ় ছিল বলে মিস্টার যোশী তাকে সাহায্য করলেন মূল সমস্যাটা ধরতে। সিদ্ধার্থ আগেই রাজি হয়েছিল তার কথা শুনতে, অর্থাৎ যোশীর ওপর নির্ভর করেছিল সমস্যা সমাধানের জন্য। এবার সিদ্ধার্থের মনকে একটা দিশা দিলেন।
সমস্যাকে পিন পয়েন্ট করতে বললেন। 3, এরপর মিস্টার যোশী দেখালেন যে ওই সমস্যার অনেক বিকল্প সমাধান রয়েছে, কিন্তু এই সমাধানগুলি খুঁজে বের করল সিদ্ধার্থই। অর্থাৎ যে আগে যোশীর ওপর নির্ভর করছিল, এখন সে আস্তে আস্তে আত্মনির্ভরশীল হয়ে উঠতে লাগলো। 4, সিদ্ধার্থ অনেক বিকল্প সমাধান খুঁজে পেল। এর মধ্যে একটিকে চিহ্নিত না করে যোশী সিদ্ধার্থের ওপরেই দায়িত্ব দিলেন তার মনের মতন বিকল্প বেছে নিতে। 5, সাময়িক সমস্যাকে মিস্টার যোশী নিয়ে গেলেন বৃহৎ প্রেক্ষাপটে, সামগ্রিক জীবনের ক্ষেত্রে। দেখালেন যে প্রতিটি সমস্যাই মানুষকে সাহায্য করে জীবনের বৃহৎ পটভূমিকায়। এবং তিনি সিদ্ধার্থকে বললেন যে এর অভ্যাস তখনই শুরু করতে, মানুষ অনেক সময় পরে করব ভেবে ভালো কাজ করতে দেরি করে। মিস্টার যোশী এই ব্যাপারে সতর্ক ছিলেন। আমরা আজকে 3য় অধ্যায় পর্যন্ত পড়লাম। পরের দিন 4র্থ অধ্যায় পড়ব। এই 4র্থ অধ্যায়ে মহারাজ আলোচনা করেছেন মূল সমস্যাকে কিভাবে আমরা ধরব এই সম্বন্ধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।